বিশিষ্ট ইতিহাসবিদ এবং ইতিহাস ঋষি অরবিন্দকে নিয়ে দীর্ঘদিনের চর্চা সাধনা ওনার কাছ থেকে আমরা আজকের দিনে এই বিষয়ের উপরে কিছু বক্তব্য শুনবো। গৌতম দা, আজ শুভ একটুখানি আমি কথা বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকে যুক্ত হতে পারছে না, যিনি আছেন সঞ্চালক একটু দয়া করে দেখবেন। অনেকেই যুক্ত হতে চাইছেন, ব্যক্তিগতভাবে মেসেজ করছেন যে ওনারা যুক্ত হতে পারছেন না কোনো কারণবশত, তো ওনারা খুব আক্ষেপ করছেন, একটু দেখুন। কিরণময় একটু দেখো প্লিজ। গৌতম দা শুরু করুন। আজ পবিত্র তুলসী পূজন দিবস। আজকের এই মহতী অনুষ্ঠানে আমাকে পরম্পরা গোষ্ঠীর তরফ থেকে কিছু বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। বিশেষ করে আজকের যে ওয়েবিনার, সেই ওয়েবিনারে কল্যাণদা, আমার দীর্ঘদিনের বন্ধু, অনিমিত্রদা, অর্ণবদা, কিরণময়দা, এদের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে কিছু বিন্দু আপনাদের সঙ্গে শেয়ার করব। কল্যাণদা বিস্তারিতভাবে বিষয়টা বলেছেন, বিবেকানন্দ প্রসঙ্গ এনেছেন, নানান বিষয়ে তিনি বলেছেন। আমি একটু অন্য বিষয়ের দিকে আজকে আলোকপাত করব। প্রথমে, যেহেতু আমি ইতিহাস পড়ি এবং পড়াই, আজকে হচ্ছে যে বড়দিন, 25শে ডিসেম্বর, যীশু খ্রিস্টের জন্মদিন। আজকের অনুষ্ঠানের শ্রোতাদের উদ্দেশ্যে নিবেদন করি, এই যে বড়দিনের উৎসব, এটা চালু হয়েছিল 366 খ্রিস্টাব্দে। প্রথম জুলিয়াস, যিনি পোপ ছিলেন সেই সময়, পোপ প্রথম জুলিয়াসের সময় এই বড়দিন উৎসব চালু হয়েছিল। তাহলে সালটা হচ্ছে 366 খ্রিস্টাব্দ। আর আমরা আজকে যে বিষয়টির উপরে আলোকপাত করব, বিষয়টি খুবই চিত্তাকর্ষক হয়েছে, বড়দিনের কেক বনাম সনাতন সংস্কৃতি। সেখানটায় আমরা দেখব যে এই যে 366 খ্রিস্টাব্দ থেকে যীশু খ্রিস্টের জন্মদিন উদ্বোধন, জন্মদিনের অনুষ্ঠানকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে খ্রিস্টান সভ্যতার জয়ধ্বজা ওড়ানোর যে প্রচেষ্টা, যে বাসনার দ্বারা তারা চরিতার্থ করতে চেয়েছিলেন, সেইটা কিন্তু ভারতবর্ষের মতন এই বিশাল দেশে আজও কিন্তু প্রযুক্ত করতে ওনারা পারেননি। একটি কথা আপনাদের বলবো, এই কারণে বলতে আমাকে হবেই, কারণ এই আদিবাসী সমাজের কি ক্ষতিটা এরা করেছিলেন দক্ষিণ ভারতে এবং এই ছোটনাগপুর মালভূমির বিস্তীর্ণ জায়গায়। একটি বই আপনাদের দেখাচ্ছি, নিশ্চিতভাবে ছবিটা দেখুন। আমি এই ছবিটির মধ্যে দিয়ে কি বলতে চাই সেটা পরিষ্কার করেছি। দেখুন, এই ছবিতে দেখা যাচ্ছে, এটা আমার গবেষণালব্ধ বই, ছোটনাগপুর অঞ্চলে কিভাবে খ্রিস্টানরা হিন্দুদের, বিশেষত আদিবাসী সম্প্রদায়ের ধর্মান্তরকরণের কাজটি চালিয়েছিল, সেইটা দেখানোর জন্য প্রচ্ছদটি যথেষ্ট। প্রচ্ছদে দেখুন একটি ক্রুশ আছে, সেই ক্রুশ দিয়ে আদিবাসী সমাজকে কিভাবে ক্রুসিফিকেশন করা হচ্ছে, এই বইটা যদি বিশেষ আগ্রহী পাঠক পড়তে চান, আমি তাকে পাঠাবো এবং বিনামূল্যে পাঠাবো। শুধু চাইছি যে বইটা তারা পড়ুন। এ তো গেল খ্রিস্টানদের ধর্মান্তরকরণের ইতিহাস বিষয়ে আমি কাজ করেছি, সেটা অন্য বিষয়। আজকে একটি কল্যাণদা মেকলের কথা বলেছেন, আমি মেকলে নিয়ে আজকে কিছু বলবো না। আজকে আমি একটা অন্য জায়গা থেকে শুরু করছি আমার বক্তব্য। সেটা হচ্ছে এই যে ভারতবর্ষের যে ইতিহাস, সেই ইতিহাস চর্চার ক্ষেত্রে স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার আগে থেকেই শুরু হয়েছিল, কিন্তু স্বাধীনতার পর যখন ভারতবর্ষ স্বাধীন হলো, ইতিহাসের যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রম রচনা করলেন বিশেষ মতাদর্শের লোকেরা। এবং স্পষ্টভাবে আপনাদের জানাই, বামপন্থী মার্ক্সবাদী ঐতিহাসিকেরা ভারতবর্ষের ইতিহাস কংগ্রেসের দখল নিলেন। সেই দখল নেওয়ার পর থেকে আজ 2021 সাল এখনো পর্যন্ত কিন্তু রমিলা থাপার, ইরফান হাবিব, এরা কিন্তু হরবংশ মুখিয়া, এরা কিন্তু সেই সমানে তাদের যে প্রপাগান্ডা, সেই প্রপাগান্ডাটাকে চালিয়ে যাচ্ছেন। সেই প্রপাগান্ডাটা কি না, ইতিহাস, হিস্ট্রি ফ্রম বিলো, ইতিহাসকে দেখতে হবে হ্যাভ এবং হ্যাভ নটদের দ্বন্দ্বের নিরিখে। এই যে একটা কাঠামো ওরা দাঁড় করিয়ে দিল, শোষক এবং শোষিত এই দুটো সম্প্রদায় ছাড়া আর কিছু নেই, সবটা কি বস্তুবাদের ছাঁচে ফেলে তারা ইতিহাস ব্যাখ্যা করলেন পাঠক্রমে। আমাদের দীর্ঘদিন ধরে, 70 বছর 72 বছর ধরে আমাদের তারা সেই কিন্তু পাচন আমাদের গিলিয়েছেন।
সেই পাচন গেলানোর ফলে কি হলো, একটা প্রজন্ম তৈরি হলো, তারা বুঝতে পারলো যে এটাই হয়তো ইতিহাস। সেই কারণে প্রকৃত ইতিহাসকে একদম ভুলিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু করা হয়েছে। কয়েকদিন আগে আমি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে একজনের কথা বলেছি, তার কথা হচ্ছে রামদাস সেন। এই ডিসেম্বর মাসের 10 তারিখে রামদাস সেন জন্মগ্রহণ করেছিলেন। রামদাস সেন সম্পর্কে একটুখানি বলবো। রামদাস সেন একজন বিখ্যাত ঐতিহাসিক। তিনি ইটালি থেকে পিএইচডি করে এসেছিলেন ডাক্তারি বিষয়ে। ইতালি থেকে 1887 সালে পিএইচডি করে আসা মানুষ বাংলায় লিখছেন গ্রন্থ। সেই গ্রন্থটির নাম হচ্ছে ভারত রহস্য। আমি প্রথমেই বলেছি আমি কিছু বিন্দু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। ভারত রহস্য বাংলায় লিখলেন। যখন ইংরাজি শেখার জন্য আদেকলাপনা আমাদের সারা বাংলা কেন ভারতবর্ষের বিস্তীর্ণ ক্ষেত্রে ছড়িয়ে পড়ল, তিনি বাংলা ভাষায় ইতিহাস লিখলেন ভারত রহস্য। সেই বইটির কথা কিন্তু আমার স্থির বিশ্বাস আজকের আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন তারা কতজন এই বইটি পড়েছেন বা রামদাস সেন সম্পর্কে বিস্তারিতভাবে জানেন আমার জানা নেই। নিশ্চিতভাবে আমিও জানতাম না। আপনাদের খুব খোলাখুলি বলি, আমি মাত্র 3 বছর আগে এই রামদাস সেন সম্পর্কে জানতে পেরেছি এবং 1 বছর আগে তার বইপত্র পড়া শুরু করেছি, একেবারে রিসেন্ট টাইমস। ভেবে দেখুন, আমার 53 বছর বয়সে মাত্র 1 বছর আগে আমি রামদাস সেনের বইপত্র হাতে পাচ্ছি। এবং সেই বইটি, যে বইটি ভারত রহস্য লিখেছেন, তার একদম সূচনায় তিনি কি লিখছেন দেখুন। আমার কথা এখানে কোনো ভাইটাল নয়, তাঁর কথাটা আমাদের শুনতে হবে। তিনি ভূমিকাতেই লিখছেন ভারত রহস্য গ্রন্থের, পিতামহগণ ইহলোক পরিত্যাগ করিলে পুত্র পৌত্রগণ তাহাদের ধন মান গৌরব ও পদমর্যাদা প্রভৃতির উত্তরাধিকারী হইয়া সে সকল রক্ষার্থ যত্ন তৎপর হন। ইহা এ দেশের চিরাভ্যস্ত প্রথা। এই চিরন্তনী প্রথাই আমাদের জাতি প্রবাহ, ধর্ম প্রবাহ ও কুল প্রবাহ এবং শ্রেণী প্রবাহ অদ্যাপি অক্ষত রাখিয়াছে, শঙ্কর হইতে দেয় নাই। কশ্যপ মুনি কোন কালে জন্মিয়াছিলেন তাহার ঠিকানা নেই, অথচ আমরা কশ্যপের বংশের সন্তান। কশ্যপ ব্রাহ্মণ ছিলেন, তাই তাহার উত্তরাধিকারী সূত্রে আমরাও ব্রাহ্মণ। কশ্যপ হিন্দু ছিলেন, তাই তদ্বংশীয় আমি হিন্দু। এরূপ উত্তরাধিকারিতা অন্য কোনো দেশে আছে কিনা সন্দেহ, অথবা থাকিলেও অন্য দেশের লোক উহা অব্যাহত রাখিতে জানে কিনা তাহা সংশয়। মনুষ্যের সুযশ, পদমর্যাদা, ধর্মখ্যাতি, স্বর্ণরৌপ্য প্রভৃতি ভৌম সম্পত্তির ন্যায় নশ্বর বা ক্ষণভঙ্গুর নহে। উহা রাখিতে জানিলে যুগ যুগান্তকাল থাকে, রাখিতে না জানিলে এক নিমেষে লয় হইয়া যায়। পূর্বকালের হিন্দু সন্তানেরা অথবা আর্য সন্তানেরা আপন আপন বংশপুরুষের জ্ঞান, ধর্ম, পদমর্যাদা ও সুযশ বজায় রাখিতে জানিতেন। তাই এদেশে আজ পর্যন্ত একই ধর্ম, একই জ্ঞান, একই অভিজ্ঞতা, একই নীতি ও একই আচার ব্যবহার অচ্ছিন্ন প্রবাহে দীর্ঘকাল চলিয়া আসিয়াছে। কিন্তু হায়, আর তাহা চলে না, চলিবে না, চলিবার সম্ভাবনাও নেই। আচার ব্যবহার, ধর্ম ও আভিজাত্য বজায় রাখা দূরে থাকুক। বিবেচনা হয় যেন অচিরে এই বিস্তীর্ণ জাতির চিহ্ন পর্যন্ত প্রলুপ্ত হইয়া যাইবে। দেখুন, তিনি আশঙ্কা করলেন। বইটি লেখা হয়েছে 1292 সালে বাল্মীকি যন্ত্রে। 1292 সাল, এটা 1428 সাল। ভেবে দেখুন, প্রায় আজ থেকে 150-200 বছর আগের লেখা বই, যেখানে তিনি আশঙ্কা করছেন এই যে খ্রিস্টানদের যে রমরমা, যেটা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হয়েছে, সেই রমরমার যুগে তিনি আশঙ্কা করছেন যেভাবে ওরা আক্রমণাত্মক তরবারি নিয়ে আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতিকে ভেদ করতে চায়, তার বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করলেন এবং সেটা প্রাঞ্জল বাংলা ভাষায়। এ তো গেল রামদাস সেনের কথা। আর একটা কথা বলি, যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম। মার্ক্সবাদীরা এবং নিও মার্ক্সবাদীরা, যাদেরকে মার্কসিস্ট বলে, যারা নিও মার্কসিস্ট নামে খ্যাত, তারা দেখলেন কি হিস্ট্রি ফ্রম বিলো। তারা বুঝতে পারলেন না যে আরো ইতিহাস আছে, হিস্ট্রি ফ্রম ইনার,
অন্তর্দৃষ্টি দিয়ে ভারতবর্ষকে দেখতে হবে। ভারতবর্ষকে দেখতে গেলে কোনো যান্ত্রিক দৃষ্টি দিয়ে, কোনো মার্ক্সবাদের একেবারে ছকে বাঁধা ব্যাখ্যায় ভারতবর্ষকে বোঝা যাবে না। এ নিয়ে আরেকটি রচনা আপনাদের সামনে বলবো যে আমাদের ভারতবর্ষ কত উন্নত ছিল সেই যুগে। আরেকজনের লেখা, আমি কিন্তু আমার কথা কম বলবো, আরেকজনের লেখা বলছি, যিনি বিশিষ্ট ঐতিহাসিক রাজকৃষ্ণ মুখার্জি। সেই সময় তিনি ব্রিটিশ পিরিয়ডে কতগুলো প্রেসিডেন্সি কলেজে পড়াতেন, ইংরাজি, ফিলসফি, হিস্ট্রি সেই সময় তিনি পড়াতেন। তিনি গোল্ড মেডেলিস্ট ছিলেন ফিলসফিতে, কিন্তু ঐতিহাসিক রচনা তার রয়েছে। তার যে বইটা আপনাদের দেখাচ্ছি, নানা প্রবন্ধ, এই বইয়ে প্রাচীন ভারতবর্ষে আমাদের দেশ সারা বিশ্বকে কিভাবে পথ দেখিয়েছিল সে সম্পর্কে একটু আলোকপাত তিনি করেছেন, ঐতিহাসিক রাজকৃষ্ণ মুখার্জি। তার কথাও কিন্তু আজকে কতজন জানে আমি জানি না, আমিও বিশদ জানতাম না। অতি সম্প্রতিকালেই তার এই সমস্ত বইগুলো আমার হাতে আসছে। রাজকৃষ্ণ মুখার্জি লিখছেন, এলফিনস্টোন সাহেব তৎকৃত ভারতবর্ষের ইতিহাসে, এলফিনস্টোনের বিখ্যাত বই ছিল হিস্ট্রি অফ ইন্ডিয়া। এই হিস্ট্রি অফ ইন্ডিয়া ইংরাজি ভাষায়, তো সেখানে তিনি লিখছেন রাজকৃষ্ণ মুখার্জি, এলফিনস্টোন সাহেব তৎকৃত ভারতবর্ষের ইতিহাসে স্বীকার করিয়াছেন যে পাটিগণিতের 10 গুণোত্তর সংখ্যালিখন প্রণালী হিন্দুদের সৃষ্টি। ইউরোপবাসীগণ আরব দিগের নিকটে পাটিগণিত শিক্ষা করিয়াছিলেন, কিন্তু আরবেরা এ বিষয়ে হিন্দু দিগকে গুরু বলিয়া মানে। এ তো গেল পাটিগণিতের কথা। এবার দেখুন বীজগণিত। কেবল পাটিগণিত নহে, বীজগণিত ভারতবাসী দিগের সৃষ্টি। বর্তমান ইউরোপবাসীরা বীজগণিত মুসলমানদের নিকটে পাইয়াছেন। বীজগণিতের আলজেব্রা নামটি আরবি আলজিবর শব্দ থেকে সমুৎপন্ন, আরবি শব্দ আলজিবর। আর এই আরবেরা যে বীজগণিতের স্রষ্টা নহেন তাহার বিলক্ষণ প্রমাণ আছে। বিজ্ঞান সম্বন্ধে তাহারা হিন্দু এবং গ্রিক জাতির ছাত্র। তাহাদিগের নতুন আবিষ্ক্রিয়া কিছুই দৃষ্ট হয় না। তাহাদিগের পূর্বে ভারতবর্ষে আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত প্রভৃতি এবং গ্রিস দেশে দিওফান্তেস নামক বীজগণিতকার আবির্ভূত হয়েছিলেন। তিনি একদম পরিষ্কারভাবে দেখিয়ে দিলেন পাটিগণিত, বীজগণিত একেবারে ভারতবর্ষের গর্ভগৃহ থেকে, ভারতবর্ষের মুনি ঋষিদের দ্বারা সৃষ্ট। এরপর দেখুন ওই ভারতবর্ষের ইতিহাস কে লিখছেন? এলফিনস্টোন লিখছেন। তিনি লিখছেন রাজকৃষ্ণ মুখার্জি। তিনি বলছেন, এলফিনস্টোন সাহেবের ভারতবর্ষের ইতিহাসে লিখিত আছে যে তাহারা গান্ধকিক অম্ল, মানে গন্ধক যেটা বলছি, গান্ধকিক অম্ল, জাবক্ষারিক অম্ল ও লাবণিক অম্ল, তাম্র, লৌহ, সীসক, রাং এবং দস্তার অম্লজানজ ইত্যাদি অনেক রাসায়নিক প্রক্রিয়া সমুৎপন্ন যৌগিক পদার্থ প্রস্তুত করিতে পারিতেন। এই পদার্থগুলির মধ্যে গান্ধকিক অম্লকে হিন্দুরা মহাদ্রাবক আখ্যা দিয়েছেন। ডাক্তার ওশানসি হিস্ট্রি লিখলেন। ডাক্তার ওশানসি একদম পরিষ্কারভাবে তার লেখায় জানালেন, দে নিউ হাউ টু প্রিপেয়ার সালফিউর। দে মানে এখানে ভারতবর্ষীয়দের কথা বলা হচ্ছে। আমাদের মুনি ঋষিরা জানতেন, কি জানতেন না, দে নিউ হাউ টু প্রিপেয়ার সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড অ্যান্ড মিউরিয়াটিক অ্যাসিড, দি অক্সাইড অফ কপার, আয়রন, lead, tin and zinc, the sulfurate of iron, copper, mercury, antimony and arsenic, the sulfate, copper, zinc and iron are more common to the Indians. তাহলে দেখুন, আমরা বলছি না, ওশানসি একজন বিদেশি ডাক্তার, তিনি বই লিখলেন। সেই বইয়ে ওশানসি বলছেন, তিনি একজন ডাক্তার মানুষ, যে ভারতবর্ষীয়রা এই সমস্ত বিষয়গুলো জানতেন এবং যে প্রাচীন যে শাস্ত্রাবলী, সেই শাস্ত্রাবলীতে কিন্তু সংস্কৃত ভাষায় এই সালফিউরিক অ্যাসিডের নাম অন্যরকমভাবে ব্যবহৃত হয়েছে। যেমন মহাদ্রাবকের কথা বললাম, গন্ধককে মহাদ্রাবক বলছে, সালফেট যে গন্ধক তাকে মহাদ্রাবক আখ্যায় ভূষিত করা হয়েছে। তাহলে দেখুন, এই রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ের ইতিহাস আমরা পড়তে পারলাম না, আমরা রামদাস সেনের কথা জানতে পারলাম না, আমাদের জানতে দেওয়া হলো না। এবার দেখুন, একজন সকলের চেনা জানা মানুষ, তার রচনা থেকে বলছি। তিনি হলেন রবীন্দ্রনাথ। বাংলা সাহিত্যে
তার অবদানের কথা আমার কিচ্ছু বলার নাই। তার প্রবন্ধ সমগ্র থেকে পড়ছি, রবীন্দ্রনাথের প্রবন্ধ সমগ্র। সেখানে স্বদেশের অন্তর্গত নূতন ও পুরাতন নামক একটি প্রবন্ধ আছে, একদম ঐতিহাসিক প্রবন্ধ। সেখানে কিন্তু কি লিখছেন দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর। লিখছেন, বহুকালের যে ব্রহ্মত্রটুকু পাওয়া গিয়েছিল আর ভালো দলিল দেখাতে পারিনি বলে নতুন রাজার রাজত্বে বাজেয়াপ্ত হয়ে গেছে। হঠাৎ আমরা গরিব, পৃথিবীর চাষারা যেরকম খেটে মরছে এবং খাজনা দিচ্ছে, আমাদেরও তাই করতে হবে। পুরাতন জাতিকে হঠাৎ নতুন চেষ্টা আরম্ভ করতে হবে। হায়, ভারতবর্ষের পুরো প্রাচীর ভেঙে গেলে এই অনাবৃত বিশাল কর্মক্ষেত্রের মধ্যে আমাদের কে এনে দাঁড় করালে? আমরা চতুর্দিকে মানসিক বাঁধ নির্মাণ করে কালো স্রোত বন্ধ করে দিয়ে সমস্ত নিজের মনের মতো গুছিয়ে নিয়ে বসেছিলুম। চঞ্চল পরিবর্তন ভারতবর্ষের বাহিরে সমুদ্রের মতো নিশিদিন গর্জন করত। আমরা অটল স্থিরত্বের মধ্যে প্রতিষ্ঠা লাভ করে গতিশীল নিখিল সংসারের অস্তিত্ব বিস্তৃত হয়ে বসেছিলুম। এমন সময় কোন ছিদ্রপথ দিয়ে চির অশান্ত মানব স্রোত আমাদের মধ্যে প্রবেশ করে সমস্ত ছাড় খাড় করে দিলে। পুরাতনের মধ্যে নতুন মিশিয়ে বিশ্বাসের মধ্যে সংশয় এনে সন্তোষের মধ্যে দুরাশার আক্ষেপ উৎক্ষিপ্ত করে দিয়ে সমস্ত বিপর্যস্ত করে দিল। কি বললো দেখুন, ভাবা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন যে এই যে ইউরোপীয়রা যারা বর্বর জীবন যাপন করত অষ্টম নবম শতকে, ভাইকিং, সারাসেন, ম্যাগিয়ার, এই যে দস্যু দল, দস্যুতাবৃত্তি যাদের পেশা ছিল, যারা শুধু মানুষ খুনকেই প্রাধান্য দিত, ভূখণ্ড দখল এবং সেই ভূখণ্ডের সম্পদকে করায়ত্ত করা, এই লুঠেরারা অষ্টম নবম শতক পর্যন্ত বাসস্থানের ঠিকানায় ভুগত। একটা তথ্য আপনাদের দিই, আমার যে বই সেখানে আমি লিখেছি যে 843 খ্রিস্টাব্দে ফ্রান্স এবং জার্মানি নামক দুটো রাষ্ট্রের সৃষ্টি হলো। ভার্দুনের চুক্তি 843 খ্রিস্টাব্দ, ওই ভার্দুনের চুক্তির দ্বারা জার্মানি এবং ফ্রান্স নামক দুটো আধুনিক রাষ্ট্রের তৈরি হলো। তার আগে এগুলো সব মানে মিলমিশ হয়ে এক হয়ে কাজ করতো। ফ্রান্সকে তখন গল দেশ বলা হতো। এই গলেদের কাজই ছিল অন্য জাতিকে আক্রমণ করা, অন্য দেশের সম্পদকে লুট করা। তাহলে এই লুঠেরারা জীবন দর্শন দিচ্ছে, তা লুঠেরাদের জীবন দর্শন লুঠেরাদের মতনই হবে। তারা সনাতন ধর্মের ঐতিহ্য কি বুঝবে? সে কথা আরেকটু পিছিয়ে যাচ্ছি আমরা, একটু ঊনবিংশ শতকের প্রথম পাদ যখন ডিরোজিওর কথা বলি। ডিরোজিও এলেন, এদেশের কিছু উচ্চবর্গীয় দের সন্তানদের সংস্পর্শে এলেন, তাদের ইংরাজি শিক্ষায় শিক্ষিত করলেন, তাদের রুচি পাশ্চাত্যের অভিমুখী করার চেষ্টা করলেন। এই ডিরোজিও যে ইয়ং বেঙ্গল দল, রাজনারায়ণ বসু একজন বর্ধিষ্ণু পরিবারের মানুষ ছিলেন, একজন মহান প্রাণ, তিনিও এদের পাল্লায় পড়েছিলেন। রাজনারায়ণ বসু এদের পাল্লায় পড়তে যে তার একাল ও সেকাল গ্রন্থে কি বলছেন দেখুন, যে কিভাবে এদের মগজ ধোলাই করে ডিরোজিও এবং তার ছাত্ররা কিভাবে পশ্চিমবঙ্গে একটা ভিনজাতীয় সংস্কৃতিকে পোঁতার চেষ্টা করলেন, কিন্তু পারেননি। যাই হোক, আমি পড়ছি রাজনারায়ণ বসুর একাল ও সেকাল গ্রন্থ থেকে। একবার উইলসনের হোটেলে দুই বাঙালি বাবু আহার করিতে গিয়েছিলেন। তখন কলকাতায় উইলসনের হোটেলে গরুর মাংস খুব বিখ্যাত ছিল, নানান পদ পাওয়া যেত। এই উইলসনের হোটেলটা ছিল নব্যবঙ্গদের একটা আখড়া। একবার উইলসনের হোটেলে দুই বাঙালি বাবু আহার করিতে গিয়েছিলেন। এক বাবুর গরু ভিন্ন চলে না। তিনি খানসামাকে বলিলেন, ভিল হ্যায়। খানসামা উত্তর করিল, ভিল হচ্ছে গরুর একটা পদ, গরুর মাংসের। ভিল হ্যায়। খানসামা উত্তর করিল, নেই হ্যায় খোদাবন্ধ। বাবু পুনরায় জিজ্ঞাসা করিলেন, বিপ স্টিক হ্যায়? খানসামা উত্তর করিল, অভি নেই হ্যায় খোদাবন্ধ। বাবু পুনরায় জিজ্ঞাসা করিলেন, অক্সটং হ্যায়? অক্সটং হচ্ছে ষাঁড়ের জিভ, সেই ষাঁড়ের জিভ দিয়ে একটা পদ ওরা বানাতো উইলসনের হোটেলে। তো সেখানে বলছে অক্সটং হ্যায়। খানসামা উত্তর করিল, অভি নেই হ্যায় খোদাবন্ধ। বাবু পুনরায় জিজ্ঞাসা করিলেন, কাপসফুট জেলি? হ্যাঁ, কাপসফুট জেলি পায়ের খুর দিয়ে একটা গরুর পায়ের খুর দিয়ে একটা পদ তৈরি করতো, ওই কাপসফুট জেলি হ্যায়?
খানসামা উত্তর করল, ও ভি নেই হ্যায় খোদাবন্দ। বাবু বলিলেন, গরু কা কুচ হ্যায় নেই। এই কথা শুনিয়া দ্বিতীয় বাবু, যিনি এত গোমাংস প্রিয় ছিলেন না, তিনি বিরক্ত হইয়া বলিলেন, ওরে বাবুর জন্য গরুর আর কিছু না থাক, খানিকটা গোবর এনে দে না। মানে এটা একটা ব্যঙ্গ শ্লেষাত্মকভাবে রাজনারায়ণ বসু সেকাল একাল গ্রন্থে লিখলেন যে সেকালে বাঙালি তথা ভারতবর্ষীয় শিক্ষিত সম্প্রদায়কে পাশ্চাত্যের মগজ ধোলাই করে এমন একটা তাদের রুচি পরিবর্তনের চেষ্টা হয়েছিল, যেটা কিন্তু একেবারে খুব পরিষ্কারভাবে রাজনারায়ণ বসু একাল এবং সেকাল গ্রন্থে পরিষ্কারভাবে বলেছেন। এখন এই একাল এবং সেকাল, একাল মানে 19 শতকের শেষ অংশ, আর সেকালটা তিনি বলতে চাইলেন 19 শতকের প্রথম পাদ। এখন এই রাজনারায়ণ বসুর মতন মানুষ যারা দেখলো যে এই সংস্কৃতির মধ্যে পাওয়ার কিছু নেই, শুধু খাও প্রিয় জিও, কোনো আত্মিক যে দর্শন, প্রাণের যে চাহিদা, প্রাণের আকুতি মেটানোর যে বাসনা, এগুলো এই সংস্কৃতির মধ্যে নেই। এখানে উদ্দাম একটা সংস্কৃতি, যেটা বাবু কালচার। আপনারা অনেকেই জানেন যে এই বাবু কালচারে বাংলার, বিশেষ করে কলকাতার বাংলার মধ্যবিত্ত বা বড়লোক বাঙালি যারা ছিল, তারা কিভাবে বাবু কালচারে অভ্যস্ত হয়েছিল এবং রাতে বাইজি নাচাতো, এসব আপনারা জানেন। তা এখন রাজনারায়ণ বসু প্রথম জীবনে একটু যেহেতু ইংরেজি শিক্ষিত হতে চেয়েছিলেন, প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিলেন, এদের সংস্পর্শে এসেছিলেন, বন্ধুরাও সবাই নব্যবঙ্গের লোক ছিল, কিন্তু রাজনারায়ণ বসু তার ভুল অচিরেই ভাঙলেন এবং এই সংস্পর্শ ত্যাগ করলেন। মদ এবং গোমাংস সারা জীবনের জন্য ত্যাগ করলেন। 1859 সালে তিনি মদ্যপান নিবারণী সভা প্রতিষ্ঠা করলেন। এই মদ্যপান নিবারণী সভা তখন প্রতিষ্ঠিত হলো এবং তারাও পাশাপাশি একটা কাউন্টার দিল। যে কথা আমি বলতে চাইছিলাম যে এই যে হিন্দু ধর্মকে সার্বিকভাবে আক্রমণ করে হীন উদ্দেশ্য চরিতার্থ করার যে খ্রিস্টান নীতি, সেই নীতিটার বিরুদ্ধে কিন্তু বাংলার ভেতর থেকেই প্রতিবাদটা উঠেছিল। আমাদের বাংলার মহৎ সন্তান সন্ততিরাই প্রতিবাদটা করেছিলেন, বই লিখেছিলেন, প্যাম্পলেট লিখেছিলেন, খবরের কাগজে লিখেছেন। সেই সমস্ত জিনিসগুলো যারা করেছিলেন তাদেরকে মার্ক্সবাদী ঐতিহাসিকেরা প্রথমেই যে দায়িত্ব নিয়ে কাজটা করলেন যে এদের কথা সামনে আনা যাবে না। এমনকি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, প্রফুল্লচন্দ্র রায় বিশিষ্ট বিজ্ঞানী, এটা নিয়ে কিন্তু কারোর কোনো সমস্যা নেই। সে প্রফুল্লচন্দ্র রায় ভারতবর্ষের ইতিহাস লিখেছেন। বিশ্বাস করুন, আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করার আগে তার নাম জানতাম না। তার বই তো মানে ওই বইটির নাম তো, প্রফুল্লচন্দ্রের ভারতবর্ষের ইতিহাস আমাদের সামনে আনা হলো না। রামদাস সেনের ভারততত্ত্বের কথা আমাদের সামনে নিয়ে আসা হলো না। রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ের ভারত মহিমার কথা আমাদের সামনে নিয়ে আসা হলো না। আনা হলো না তার কারণ তারা ভারততত্ত্ব